কোহিনূর বলল, আমার ওসব ভালো লাগে না আপু, তুমি যাও, আমি এখানেই ভালো আছি। এদিকে আড্ডা হচ্ছে শুনেই মিতুর ভিতরে ছটফটানি শুরু হয়েছে। মিতু বলল, যেভাবেই হোক কোহিনকে নিয়ে যেতে হবে। এসে থেকে মনে হচ্ছে জেলখানায় বন্দি কয়েদি। কোহিনটাও হয়েছে তেমন, একা একা বসে থাকবে, তবুও বাইরে যাবে না। মিতু আর আয়ানা এক প্রকার টেনে টুনেই কোহিনকে নিয়ে ছাদে এলো। আহিয়ানের বন্ধুরা আর ফুপাতো ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছে। সবাই কিছু নিয়ে খুব হাসাহাসি করছে। কোহিনূর আসতেই ছাদের সবাই দৃষ্টি তার দিকে নিক্ষেপ করলো। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূরের কেমন অস্বস্তি হচ্ছে। একটা মুচকি হাসি দিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো। সাথে মিতুও গেল। আহিয়ানে তিনটা বন্ধু এসেছে, নাহিদ, রুহি আর অয়ন। তারা কোহিনূরকে ভালোভাবেই চেনে, কোহিনূরও তাদের চেনে। আনায়া সবার জন্য চা নিয়ে এসেছে। সবাইকে এক এক করে চা দিয়ে নাহিদের কাছে যায়। আনায়া নাহিদকে এখনো পছন্দ করে, তবে আগের মতো পাগলামি করে না। নাহিদ অবাক হয়, মেয়েটা এত পরিবর্তন হলো কিভাবে? আগে তো এমন ছিল না। নাহিদ আনায়ার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আনায়া এত সময় ধরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে নাহিদের কোনো খেয়ালই নেই। অয়ন নাহিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি গো নাহিদ কাকু, আজকে কি দেখে দেখেই দিন পার করবে নাকি? নাহিদ বলল, তোর মুখ নামক মেশিনটা বন্ধ রাখ। বলেই আনায়ার হাত থেকে চায়ের কাপটা নিল নাহিদ। অয়ন বলল, তুমি তাকিয়ে থাকলে কিছু হয় না, আর আমি বললেই দোষ, তাই না? যত দোষ সব অয়ন ঘোষ। নাহিদ বলল, তুই চুপ করবি শয়তান, তোর মুখে কিছুই আটকায় না। আহিয়ান এসব শুনলে আমাকে গুলি করে মারবে। রুহি বলল, আমি সেই শুভ কাজটি ছেড়ে দেব। বিয়ে তো করবি না, চল্লিশা খাওয়া। অনেক দিন হলো ভালো খাবার খাই না। এবার অয়নের সাথে রুহিও বলে উঠল, হ্যাঁ, 40টা মেনুতে দয়া করে বিরিয়ানি রাখিস ভাই। বিয়ে করলে তো আরো ভালো ভালো খাবার খাইতাম। এত কিছু লাগবে না, বিরিয়ানি হলেই চলবে। নাহিদ ভাবছে এরা কি বন্ধু নাকি কসাই? দরকার পড়লে জবাই করতেও দুবার ভাববে না। আনায়াকে পছন্দ করে এটা আহিয়ানকে বলে দেবে? এই ব্ল্যাকমেল করে কত কিছু যে খেয়েছে তার কোনো হিসেব নেই। রুহি ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। এইদিকে নাহিদেরও আয়না আছে। অয়ন বেচারা কষ্টে আছে, শুধু এসব দেখে যাচ্ছে। অয়ন মাটিতে হাত পা ছড়িয়ে গালে হাত দিয়ে বসে পড়ল। হতাশ হয়ে বলতে লাগলো, সবাইকার বউ আছে, প্রেমিকা আছে, আমার পোড়া কপালে কিচ্ছু নাই। কাজিনরা সব ট্যাবলেট ক্যাপসুল, নইলে কোন দিন না বিয়ে করে বসে থাকতাম। অয়ন আকাশের পানে তাকিয়ে আছে, এমন আবভাব করছে মনে হচ্ছে কালকেই বিয়ে করেছিল, আজকেই বউ অন্য কারোর সাথে পালিয়ে গেছে। মিতু ফোন টিপতে টিপতে রুমে যাচ্ছে। অয়নের পায়ের সাথে হোঁচট খেয়ে সেখানেই চিৎপটাং হয়ে পড়ে। হাতের ফোনটার গ্লাস ভেঙে গিয়েছে। অয়ন এখনো দেবদাস মার্কা চেহারা বানিয়ে আগের মতোই বসে আছে। তার জন্য যে একজন পড়ে গিয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই। মিতু রেগে মেগে অয়নকে বলল, এই লোক, এখানে এভাবে বস্তার মতো বসে আছেন কেন? আপনার জন্য আমি পড়ে গেলাম, দেখতে পাচ্ছেন না? ও মা, তুমি পড়ে গেছো, আমি তাতে কি করব? মিতু বলল, আপনার জন্যই তো আমি পড়ে গেলাম। অয়ন বলল, আমি কি তোমাকে বলেছিলাম পড়ে যাও? মিতু বলল, একদম বাজে কথা বলবেন না। আপনি এভাবে আটার বস্তার মতো বসে না থাকলে আমি পড়তামই না। অয়ন বলল, চুপ করো ঝগড়াটে মেয়ে মানুষ। তুমি এদিকে আসলে কেন? আমি কি তোমার দাওয়াত করেছিলাম আমার পায়ের সাথে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার জন্য? মিতু বলল, ঝগড়াটে আমি না, আপনি নিজেই। আপনাকে আমি দেখে নেব। অয়ন বলল, সময় থাকতে দেখে নাও, আমি সেলিব্রিটি হয়ে গেলে আবার তোমার মতো ঝগড়ুটি মাইয়েদের পাত্তা দিব না। এদের ঝগড়া এইবার মারামারিতে রূপ নেবে বুঝতে পেরে কোহিনূর এসে মিতুকে বুঝিয়ে নিয়ে যায়। নাহিদ আর রুহি অয়নকে থামায়। মিতু এখনও বিড়বিড় করে অয়নকে শখানে গালি দিয়ে ফেলেছে। মিতু আর অয়নের কাণ্ড দেখে কোহিনূর না চাইতেও হাসি আটকে রাখতে পারল না। আয়ানা তো প্রথম থেকেই হেসে যাচ্ছে। অন্যদিকে কোহিনূরের সুন্দর হাসির দিকে তাকিয়ে আছে এক জোড়া চোখ। গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রেয়সীকে। কতদিন পর কোহিনূরের সুন্দর মুখের পাগল করা হাসি দেখছে আহিয়ান। পরনে কালো রঙের একটা থ্রি পিস, ফর্সা শরীরে কালো রংটা বেশ ভালোই মানিয়েছে কোহিনূরকে। মাথায় ঘোমটা টানা, বাড়ির বউদের মতো লাগছে। আহিয়ান ভাবছে ছোট কোহিনূর কবে এত বড় হয়ে গেল। ছাদে এত সময় সবাই উপস্থিত থাকলেও আহিয়ান ছিল না, এখনই আসলো। অয়ন, নাহিদ, রুহি আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। রুহি বলল, কি ব্যাপার রোমিও, দূর থেকেই কি দেখে যাবে? রুহির সাথে তাল মিলিয়ে অয়নও বলে, কাছে যাওয়ার সুযোগ পেলে তো কাছে গিয়ে দেখবে। আমার তো একবারেই নেই, আহিয়ানের থেকেও নেই। তোর জন্য আমার খুব মায়া হয় মামা। আহিয়ান ভ্রু কুচকে তাকায় অয়নের দিকে। তার চলছে জীবন মরণের অবস্থা, এদিকে এরা মজা করছে। অয়ন চুপ করে যায়। আহিয়ান এমনিতে ভালো, রাখলে সব ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আহিয়ানের বন্ধু মহলে অয়নই বেশি মজা করে। নাহিদ জন্মগত ভালো মানুষের পদবি লাগিয়ে ঘুরছে। রুহিকে কম বেশি সব কিছুতেই পাওয়া যায়। বন্ধুদের উদ্দেশ্যে আহিয়ান বলে, তাদেরকে কি করতে হবে মনে আছে তো?
আহিয়ানের কথায় তিনজনই একসাথে উত্তর দেয়, ভুলে গেলে চলবে নাকি? মামা, তোরা আমার কেমন বন্ধু হইলি বল? একটা আমার হিল্লে করে দে না। প্রেম, বিয়ে, সংসার, বাচ্চা পয়দা করার যুদ্ধে আমি এক ধাপ পিছিয়ে পড়লাম। অয়নের কথায় রুহি বলে, তোর কপালে এসব ভালো জিনিস নেই। তোর কপালে বউ জুটবে না শয়তান। আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলি, এখনো ফেরত দিসনি। তোকে আমি অভিশাপ দিলাম, তোর কপালে রানু মণ্ডল জুটবে। অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে ঝট করে বসে রুহির পা দুটো জড়িয়ে ধরে। অয়ন বলল, এমন অভিশাপ দিস না মামা। তোর 500 টাকা সুদে নিলাম, 5 লাখ টাকা বানিয়ে ফেরত দেব। অয়নের উদ্ভট কাজ দেখে উপস্থিত সবাই হেসে ফেলে। রাতে আহিয়ানে গায়ে হলুদ, বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। খান বাড়ির বড় ছেলে বিয়ে বলে কথা। এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি নাফিজা বেগম নিজেই। একা হাতে সবকিছু তদারকি করছেন। মিথিলাদের বাড়ি আহিয়ানের বাড়ির পাশেই, তাই গায়ে হলুদের অনুষ্ঠান এখানেই হবে। ছাদরা ফুল দিয়ে সাজানো হয়েছে, সাথে লাইটিংও করা হয়েছে। বরকনে বসার জন্য সুন্দর জায়গা ব্যবস্থা করা হয়েছে। এত এত আয়োজন দেখে কোহিনূরের দম বন্ধ লাগছে। ইচ্ছে করছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু যাবে না। যত যাই হোক, সবার সামনে নিজেকে শক্ত রাখতে হবে। আহিয়ান তো তাকে ভালোবাসে না, তাই আহিয়ানে কার সাথে বিয়ে হলো না হলো কোহিনূরে কিছু যায় আসে না। বারবার নিজেকে এগুলো বলে বুঝাচ্ছে, কিন্তু বুকের ভিতর যে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খুব কাছের কেউ দূরে সরে যাচ্ছে। জীবনের প্রথম ভালোবাসা তার চোখের সামনে অন্য কারো হয়ে যাবে, এটা দেখবে কিভাবে? কোহিনূরের মনের অবস্থা মিতু ভালোভাবেই বুঝতে পারছে। মিতু বলল, কোহিন, তোর যদি এখানে ভালো না লাগে তাহলে আমার সাথে চল। আমরা এখনই চলে যাব। চল। তুই এভাবে কষ্ট পাচ্ছিস, আমি এটা একদমই দেখতে পাচ্ছি না। কোহিনূর বলল, কোথায় কষ্ট পাচ্ছি আমি? আমি তো ভালোই আছি মিতু। তুই আমাকে নিয়ে একটু বেশিই ভাবিস। মিতু বলল, ঠিক বলছিস তো কোহিন? তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই ভালো নেই। সারা দুনিয়াতে তুই ভুল বোঝালেও পারবি, আমাকে পারবি না। এবার আর কোহিনূরের নিজের কান্না আটকে রাখতে পারল না। সবার সামনে শক্ত থাকলেও মিতুর কাছে কখনোই থাকতে পারে না। দিন শেষে মিতুকেই নিজের সকল দুঃখ কষ্টের সকল কথা বলে শান্তি পায় কোহিনূর। এই মানুষটি তার বড্ড কাছের। একটুখানি কষ্ট পেলেই কিভাবে যেন বুঝে যায়। কোহিনূর মিতুকে জড়িয়ে ধরে কান্না করছে। দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ এতক্ষণ ধরেই শুনছে দু বান্ধবীর কথোপকথন। কোহিনূরের রুমেই পরেই আহিয়ানের রুম। রুমে ঢোকার সময়ই কোহিনূরকে দেখে পা থেমে যায়। না চাইতেও সব কথা শুনে ফেলে। প্রেয়সীর অভিমান বুঝতে পারে আহিয়ান। সে ভুল করেছে, বিশাল বড় ভুল করেছে। সেদিন কোহিনূরের প্রশ্নের উত্তর দিলে আজ এত কিছু হতো না। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আহিয়ান না চাইতেও তার মায়ের কথায় মিথিলার পাশে বসে গিয়েছে। আহিয়ানকে দেখেই মিথিলা আহিয়ানের কাজ ঘেঁষে বসে। আহিয়ান সরে গিয়ে ভ্রু কুঁচকে তাকায় মিথিলার দিকে। আহিয়ান বলল, এই বল্টু মেয়ে, একদম আমার কাছে আসবে না, বলে দিলাম। আমার দিকে দূরত্ব বজায় রাখবে। আহিয়ানের কথায় চোখ গোল গোল হয়ে যায় মিথিলার। আহিয়ান বাচাল, মুখের উপরে সব কথার জবাব দিয়ে দেয়, এটাই সে শুনেছে। মিথিলা বলল, মানছি আমি একটু মোটা, তাই বলে এভাবে বল্টু বলে অপমান করবে? আপনি আমাকে বল্টু বললেন কেন? আমি দেখতে অতটাও খারাপ নই। আহিয়ান বলল, তুমি তো বল্টুই, তোমার জন্য নাটকের ব্যবস্থা করে দেব। আমার দিকে একদম নজর দেবে না। মিথিলা বলল, কী সব বলছেন? কালকেই তো আমাদের বিয়ে। আমার কি এইটুকু অধিকার নেই? একটু কাছেই এসেছি তো বসেছি, এভাবে বলছেন কেন? আহিয়ান বলল, নিজের নামের পাশে আহিয়ানের নামের ট্যাগ লাগানো অত সহজ নয় মেয়ে। তাদের কথার মাঝেই লোডশেডিং হয় হঠাৎ। লোডশেডিং হয়েছে প্রায় 10 মিনিট হতে চলল। বাড়ি ভর্তি মেহমান, সবাই হইচই করছে। নাফিজা বেগম নিচেই ছিলেন। ছাদে সবাই চিল্লাচিল্লি করছে শুনে তিনি লাইট নিয়ে তিনিও গেলেন। কোনোদিনও এত এভাবে কারেন্ট যায় না। আজকে এই অনুষ্ঠানের মাঝে হঠাৎ কারেন্ট চলে গেল, বিষয়টা খুব ভাবাচ্ছে নাফিজা বেগমকে। ছেলের উপর ওনার কোনো বিশ্বাস নেই। বিয়ে আটকানোর জন্য কখন যে কি করে বসবে, এই ভেবে তিনি অনেক চিন্তায় আছেন। 10 মিনিটের মাথায় কারেন্ট চলে এসেছে। অত সময়ে নাফিজা বেগমও ছাদে চলে এসেছেন। সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আহিয়ানের পাশে মিথিলা নেই। আর আহিয়ান ভাবলেশীনভাবে পায়ের উপর পা তুলে বসে ফোন ঘাঁটছে। আহিয়ানের পাশে মিথিলাকে না দেখতে পেয়ে পুরো বিয়ে বাড়ি হইচই পড়ে গেছে। সবাই বলাবলি করছে কোণে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। আহিয়ানের কারোর কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো করে ফোন ঘাঁটতে ব্যস্ত। নাফিজা বেগম রেগে মেগে আহিয়ানের কাছে আসলেন। তার ছেলেই যে কিছু ঘটিয়েছে এই বিষয়ে বুঝতে বাকি নেই নাফিজা বেগমের। তিনি এসে আহিয়ানকে জিজ্ঞাসা করলো, আহিয়ান, মিথিলা কোথায়? তুই কি করেছিস মেয়েটার সাথে? আহিয়ান বলল, আমি কি করব মা? আমি কিছুই করিনি। ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল আহিয়ান। নাফিজা বেগম বলল, তুই যে কোনো অঘটন ঘটিয়েছিস আমি ভালোভাবেই বুঝতে পারছি। মিথিলা কোথায় আমাকে বল। ওর বাড়ির লোকের কাছে আমি কি জবাব দেব? আহিয়ান বলল, আমাকে যেখানে দেখে গিয়েছিলে এখনও তো সেখানেই পেয়েছো। তাহলে আমি কিভাবে কিছু করব মা? আমার সাথে তো আর জিনভূত নেই যে মিথিলাকে নিয়ে উড়ে যাবে।
নাফিজা বেগম ভেবে দেখলেন আহিয়ানের কথাটাই সত্যি। তাহলে মিথিলা গেল কোথায়? নাফিজা বেগম খুবই চিন্তিত হলেন। সমানে পায়চারি করে যাচ্ছেন। তার মাথায় শুধু ঘুরপাক কাছে এত মানুষের মধ্যে মিথিলা গেল কোথায়? এদিকে রুহি আর আনায়া কোহিনূরকে সাজাচ্ছে। মিতু পাশেই দাঁড়িয়ে আছে। কোহিনূর বুঝে পারছে না তাকে এভাবে সাজানো হচ্ছে কেন। এরা কি করতে চাইছে? মাথায় ঢুকছে না কোহিনূরের। কোহিনূর বলল, আনায়া আপু, তোমরা আমাকে এভাবে সাজাচ্ছ কেন? নতুন করে কারোর সাথে বিয়ে দিবে নাকি? আনায়া বলল, আরে ভাই আর হলুদ হচ্ছে, তুই সাজবি না? আমরা তো সেজেছি। তোকে এভাবে দেখলে লোকজনেরা কি বলবে? কোহিনূর বলল, বিয়ে তো তোমার ভাইয়ের সাথে মিথিলার, আমাকে এভাবে সাজানোর দরকার নেই। মানুষ আমাকে দেখবে না। বেশি সাজালে দেখা যাবে তোমার ভাই আরো হবু বউ রেখে আমার দিকেই নজর দিয়ে বসে থাকবে। তখন কি করবে আনায়া আপু? আনায়া বলল, নজর দিবে বলেই তো সাজাচ্ছি রে কহিন। আনায়া বিড়বিড় করে বলল কথাটি। কোহিনূরদের থাকার জন্য আলাদা একটি ঘর আছে। এতদিন সেখানে পুরনো জিনিসপত্র ছিল, তবে আহিয়ানে বিয়ে হবে তাই মেহমান থাকার জন্য ঘরটি পরিষ্কার করা হয়েছে। এখন দেখলে কেউ বুঝবেই না এতদিন এই ঘরটি অবহেলা অযত্নে পড়েছিল। আনায়া আর রুহি কোহিনূরকে নিয়ে সেই ঘরটিতেই এসেছে। এখানে নিয়ে আসতেও কত কিছু যে বলতে হয়েছে তার হিসাব নেই। সাথে মিতুও আছে। কোহিনূর খুব অবাক হচ্ছে। আনায়া আর রুহির কাজে এমনভাবে ট্রিট করছে মনে হচ্ছে কোহিনূর নতুন করে আজকেই তার বিয়ে হতে চলেছে। রুমে ঢুকতে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছায় কোহিনূর। এখানে তার আবু, ফুপি, চাচা সহ বাড়ির সবাই উপস্থিত। নেই কেবল নাফিজা বেগমই। কোহিনূরের মাথায় কিছুই ঢুকছে না। বিয়ে বাড়িতে এত মেহমান আর বাড়ির লোক সবাই এখানে কেন? নাহিদ আর অয়ন এক পাশে দাঁড়িয়ে আছে। তাদের পাশেই সোফায় বসে আছে চল্লিশার্ধের মতো এক লোক। সামনে তার কাগজপত্র রাখা। দেখেই বুঝে যাচ্ছে উকিল হবে। কোহিনূর অবাকের সহিত জিজ্ঞাসা করল, এখানে কি হচ্ছে? আমি কি জানতে পারি? আমাকেই বা এখানে নিয়ে আসা হলো কেন? কোহিনূরের কথা রেস্ট টেনে আহিয়ান জবাব দিল, এখানে আমাদের বিয়ে হবে। বিয়ের কোণে উপস্থিত না থাকলে বিয়ে হবে কিভাবে শুনি? কোহিনূরের মাথা ঘুরিয়ে উঠল। বাকিদের দৃষ্টি তখনও দরজার সামনে দাঁড়িয়ে থাকা আহিয়ানের দিকে। আহিয়ানের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি, হাতাটা ফোল্ড করা, চুলগুলো এলোমেলো। আরিয়ান কোহিনূরের সামনে এসে দাঁড়ালো। কোহিনূরের দুহাত নিজের হাতে মুঠোয় নিল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। পুরো ঘরেই বিনপ্রথম নীরবতা বিরাজ করছে। এতগুলো মানুষ, তবে কারোর মুখে কোনো কথা নেই। আহিয়ান বলল, আমাদের অসম্পূর্ণ বিয়েটা আজ সম্পূর্ণ হবে কুহু। আমাদের একটা ছোট্ট সংসার হবে। তোর প্রত্যেকটা স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। তোকে দেওয়া কষ্টগুলো আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। সব ঝড়ঝাপটায় আমি তোর হাত এভাবেই শক্ত করে ধরে রাখবো। আমায় বিয়ে করবি কুহু? আমাকে ফিরিয়ে দিস না। আহিয়ানের প্রতিটা কথা কোহিনূরের কানে বাজছে। এটাই তো চেয়েছিল। কতদিন অপেক্ষা করেছে এই কথাগুলো শোনার জন্য। কিন্তু শেষের কথাটায় নিমিষেই সব ভালো লাগা শেষ হয়ে গিয়েছে। কোহিনূরও একদিন এভাবেই ভালোবাসার কথা ব্যক্ত করেছিল। আহিয়ান তো সেদিন তাকে গ্রহণ করেনি, ফিরিয়ে দিয়েছিল। কোহিনূর এক ঝটকায় নিজের হাতটা আহিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। কোহিনূর বলল, আমাকে কি সবার খেলার পুতুল পেয়েছে? এভাবে সংসাজিয়ে এখানে নিয়ে এসে নাটক করা হচ্ছে। আব্বু, চাচু, তোমরা ওনার এসব খামখেয়ালি পনাতে সাপোর্ট করছো? মেয়ে রেগে গেছে বুঝতে পেরে আফজাল খান মেয়ের কাছে যান। মাথায় হাত রেখে বলেন, আমরা বুঝে শুনে এসব করেছি। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি আরেকবার বাবার উপর ভরসা করে দেখো, মা ঠকবে না। কোহিনূর বলল, আগেও তো বিশ্বাস করেছিলাম আব্বু, ঠকিনি বলছো? তোমরা বারবার আমার হয়ে নিজেরা সিদ্ধান্ত নেবে, এটা কিভাবে হয় আব্বু? আমি তো বড় হয়েছি। একবার যে ভুল করেছি সেটা আর দ্বিতীয়বার করব না। কোহিনূর রুমি থেকে বেরিয়ে যায়। পিছন পিছন আহিয়ানও যায়। মিতু যেতে চাইলে আনায়া আর রোহি তাকে আটকায়। বুঝিয়ে বলে, এখন ওদেরকে একা কথা বলতে দেওয়া উচিত। বাকিরা এখানে যেভাবেই আছে সেভাবেই যায় বাইরে। আনায়া খান অনেক চিন্তিত, সাথে আফজাল খানও। মেয়ে তার অনেক অভিমানী, কতবার বলেছে এই বিয়েটা ভাঙতে চায়। আহিয়ানের প্রতি এতটাই অভিমান যে এতদিন একবার আহিয়ানের নামটি মুখেও নেয়নি। আহিয়ান কি ওকে মানাতে পারবে? আহিয়ান কোহিনূরকে ডাকছে, কিন্তু কোহিনূর সে ডাকে সাড়া না দিয়ে নিজের মতো হেঁটে যাচ্ছে। এভাবে ডাকলে কোহিনূর শুনবে না, তাই ভেবে আহিয়ান গিয়ে কোহিনূরের সামনে দাঁড়ায়। আজকেও ভার্সিটির সামনে ঘটনাটার পুনরাবৃত্তি হলো। কোহিনূর পড়ে যেতে নিলেই আহিয়ান কোহিনূরকে ধরে ফেলে, মিশিয়ে নেয় নিজের প্রশস্ত বুকের সাথে। কোহিনূর এক মুহূর্ত দেরি না করে দূরে সরে যায় আহিয়ান থেকে। এমনিতেই রেগে আছে, তার মধ্যে আবার এসব। রক্তচক্ষু নিয়ে তাকায় আহিয়ানের দিকে। কোহিনূর বলল, বারবার এমনভাবে সামনে চলে আসেন কেন? চোখে দেখতে পান না, নাকি ইচ্ছে করেই এমন করেন? আহিয়ান বলল, তুই বারবার আমার থেকে এভাবে পালিয়ে যাস কেন? আহিয়ানের কথায় হাসলো কোহিনূর। কোহিনূর বলল, পালিয়ে তো আপনি গিয়েছিলেন আহিয়ান ভাইয়া।
আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। এতগুলো বছরে একবারও আমার খোঁজ নিয়েছেন? কোহিনূরের নামে কেউ আপনার জীবনে আছে এটা আদৌ আপনার মনে ছিল? আমাকে ভালোবেসে একবার কাছে টেনে দেখতেন, আমি সারাটা জীবন আপনার জন্য অপেক্ষা করে যেতাম। এ কথাগুলো মনে মনে বললেও মুখে বলেনি কোহিনূর। নিজের শক্ত খোলস ছেড়ে এত সহজে বেরোবে না। কোহিনূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিছু দূর যেতেই আহিয়ানের কথায় পা থেমে যায় তার। ঘুরে তাকায় আহিয়ানের দিকে।